হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কিছু কিছু ফ্রেজ বা সেন্টেন্স এমন থাকে যেগুলো আমাদের মধ্যে কনফিউশন তৈরি করে। দেখো আমি বোর্ডে ঠিক সেরকম কিছু লিখেছি, আই অ্যাম টু গো, আই হ্যাভ টু গো। দুটোর মধ্যে পার্থক্য কোথায়? পরেরটা দেখো, আই ওয়াজ টু গো, আই ওয়াজ টু হ্যাভ গন, আই হ্যাড টু গো। নেক্সট, অন এ ডে, ইন এ ডে, ইন দ্য ডে। সবকটার মিনিংগুলো দেখে আমাদের আপাতত দৃষ্টিতে সেম মনে হচ্ছে। এদিকে তাকাও, ইন ডিম্যান্ড, অন ডিম্যান্ড। নেক্সট, অন দ্য রাইট, ইন দ্য রাইট। নেক্সট, অন দ্য নর্থ, ইন দ্য নর্থ, টু দ্য নর্থ। এই প্রত্যেকটাই দেখো কিন্তু প্রত্যেকটাই একই বিষয়বস্তুর উপর করা আছে এবং প্রত্যেকটাকে আপাত দৃষ্টিতে দেখে আমাদের মনে হচ্ছে প্রত্যেকটার মানে সেম হওয়া উচিত, কিন্তু অ্যাকচুয়ালি এদের মানে কিন্তু কখনোই সেম নয়, এদের মানেগুলো আলাদা। কিভাবে এদের মানেগুলো আলাদা হয় এবং কেন এদের মানেগুলো আলাদা এবং কি কি এদের মানেগুলো অ্যাকচুয়ালি, সেগুলো জানার জন্য পুরো ভিডিওটা তোমাকে অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে। ভিডিওতে লাইক করতে হবে, চ্যানেলে নতুন এলে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর যদি তোমার ভিডিও ভালো লাগে অবশ্যই তুমি কমেন্ট করে জানাবে, নিজের বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করবে। লার্ন ইংলিশ উইথ হিমাদ্রি স্যারের পক্ষ থেকে আমি হিমাদ্রি স্যার তোমাদেরকে এগুলো এখন বুঝিয়ে দিচ্ছি। খুব সহজ এই ব্যাপারগুলোকে দেখে নাও। প্রথম হচ্ছে আই অ্যাম টু গো, এই অ্যাম অর্থাৎ বি ভার্ব। বি ভার্ব যেখানে যেখানে ব্যবহার করা হয় এইরকম অর্থে, আমি বললাম এইরকম অর্থে যেখানে যেখানে বি ভার্ব ব্যবহার করা হয়, যেমন অ্যাম ব্যবহার করা হয়েছে, এর পাস্ট ফর্ম এখানে ওয়াজ ব্যবহার করা হয়েছে, এখানে ওয়াজ ব্যবহার করা হয়েছে। এগুলো অ্যাকচুয়ালি অ্যান্সারগুলো দুদিকেই হয়, হ্যাঁ অথবা না, এই অর্থে ব্যবহার করা হয়। যেমন এক্সাম্পল দিই, আর যখন হ্যাভ ভার্ব ব্যবহার করা হয় তখন সেটাকে বোঝানো হয় বাই ফোর্স। তাহলে হ্যাভ ভার্ব বাই ফোর্স আর বি ভার্ব একটা কনফিউশনের জায়গা রাখে। যেমন আই অ্যাম টু গো, আমাকে যেতে হবে, যাব কি যাব না এটাকে নিয়ে কিন্তু আমার কিন্তু কোনো স্থিরতা নেই, যেতে হবে। এবার ঠিক পাশাপাশি আই হ্যাভ টু গো, এখানে যখন বাংলা লিখবো তখন লিখতে হবে যেতেই হবে। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য তোমরা বুঝতে পারছো, যেতে হবে, আমি যাবো কি যাবো না আমার ব্যাপার, কিন্তু এই পরেরটাতে আমাকে যেতে হবে বাই ফোর্স, জোর দিয়ে হলেও যে যাওয়ার ব্যাপারটা সেটা বাই ফোর্স, ফোর্সফুলি আমাকে যেতেই হবে। তাহলে আই অ্যাম টু গো আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো আমাকে যেতেই হবে। তোমরা এগুলো সেন্টেন্সের ক্ষেত্রে ইউজ করতে পারো, আর কিছু ফ্রেজ আছে, ফ্রেজগুলো তোমরা সেন্টেন্সে ইউজ করলে সেন্টেন্স দেখতে খুব সুন্দর লাগে। আই ওয়াজ টু গো, এখানেও বিভাগ, আমার যাওয়ার কথা ছিল। কি বললাম? যাওয়ার কথা ছিল। এবার হচ্ছে প্রশ্ন হচ্ছে, যাওয়ার কথা ছিল, আমি গেছি কি যাইনি সেটা কিন্তু শিওর নয়, আমি যেতেও পারি নাও যেতে পারি। আমি গেছি না যাইনি সেটা কিন্তু আমি বলিনি। আই ওয়াজ টু গো যখন লেখা থাকবে তার মানে যাওয়ার কথা ছিল, আমি গেছি কিনা, আমি সেখানে গিয়েছি কিনা সেটা কিন্তু তোমাদের কাছে কনফিউশন। আই ওয়াজ এখানে আবার কনফিউশন। টু হ্যাভ গান কিন্তু হ্যাভ দেওয়া আছে, আমার যাওয়ার কথা ছিল টু হ্যাভ গান, এই যে প্রেসারাইজ কিন্তু আমি যাইনি, এই না যাওয়াটা প্রেসার। কথা ছিল কিন্তু যাইনি। তাহলে এই যখন এই বি ভার্বের পরে আবার টু দিয়ে হ্যাভ ভার্ব দিয়ে বলা হবে তখন হচ্ছে সেটা এই হ্যাভ ভার্বের পরের অংশটা বি ভার্বের পরে, এটাকে নেগেটিভ অর্থে আমরা ধরে থাকি। তাহলে যাওয়ার কথা ছিল কিন্তু যাইনি, আই ওয়াজ টু হ্যাভ গন। নেক্সট, আই হ্যাড টু গো, আমাকে যেতেই হয়েছিল। হ্যাভ ভার্ব বলেছিলাম, যেতেই হয়েছিল। তাহলে আমি এটাই বলেছিলাম তোমাদেরকে, যখন হ্যাভ ভার্ব থাকবে তখন ফোর্স থাকবে, এখানেও ফোর্স, আমার না যাওয়াতে ফোর্স, কথা ছিল যাইনি, যেতেই হয়েছিল, আমার যাওয়ার কথা ছিল। তাহলে এই তিনটের মানে তোমরা ক্লিয়ার হয়ে গেলে, খুবই সহজ বিষয় ছিল। এবার হচ্ছে অন এ ডে, ইন এ ডে, ইন দা ডে। এই প্রথম দুটো দেখো এ দেওয়া আছে কিন্তু প্রিপোজিশন দুটো আলাদা, পরেরটা কিন্তু ডেফিনিট আর্টিকেল ব্যবহার করা আছে। মানে এগুলো আমরা এইভাবে বুঝি, এগুলো ইনডেফিনিট আর্টিকেল। আর্টিকেল সংক্রান্ত যদি এগুলো কনফিউশন থাকে, চ্যানেলের আর্টিকেল সংক্রান্ত ভিডিওগুলো তোমরা দেখে নিও, কনফিউশনটা চলে যাবে। তো চলো এবার এগুলোর মানেগুলো আমরা বুঝি। অন এ ডে, ইন এ ডে আর ইন দা ডে। অন এ ডে মানে কোনো এক দিনে, কোনো দিনটা উল্লেখ করা নেই, কোনো এক দিনে, যেহেতু ইনডেফিনিট আর্টিকেল এখানে ব্যবহার করা আছে। নেক্সট হচ্ছে ইন এ ডে, একদিনের মধ্যে, কোন দিন বলা নেই, একদিনের মধ্যে, সময়টাও এখানে বলা নেই, ইনডেফিনিট। আরে ইন দা ডে, ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল মানে
দিনের বেলায়। এখানে যদি ডেফিনিট টাইম বোঝাবে, ডেফিনিট আর্টিকেল, এই দিনের বেলায়, তাহলে শুধুমাত্র দিনের বেলা বোঝাতে আমরা ইন দা ব্যবহার করব। একদিনের মধ্যে ইন এ ইনডেফিনিট আর্টিকেল, এবং অন এ ডে কোনো একদিনে, এই সেন্সে ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে অন ডিমান্ড আর ইন ডিমান্ড। অন ডিমান্ড বাজারে খুব ডিমান্ড আছে মানে চাহিদা, ইন ডিমান্ড মানে বাজারে যা চাহিদা আছে, ছেলে যা চাইলো সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম। অন ডিমান্ড মানে চাইতেই, মানে চাওয়া মাত্রই, চাইতেই বা চাওয়া মাত্রই, চাইতে মানে জানো দেখা ভেবে নিও না তোমরা আবার, চাইতেই মানে চাওয়া মাত্রই। আর ইন ডিমান্ড মানে হচ্ছে চাহিদা, বাজারে চাহিদা, কোনো জায়গায় যে কোনো জিনিসের চাহিদা, এই বিষয়বস্তুর চাহিদা, এখানে আমরা ইন ডিমান্ড ব্যবহার করে থাকি। আর অন ডিমান্ড মানে কোনো কিছু চাওয়া মাত্রই দিয়ে দিলাম। মেয়ে গাড়ি চাইলো, গাড়ি দিয়ে দিলাম, পাপা কি পড়ি, তোমরা সোর্স দেখে দেখো। তো সেরকমই অন ডিমান্ড। নেক্সট হচ্ছে অন দ্য রাইট। অন যখন এরকম ব্যবহার করা হবে দিক নির্দেশ করার জন্য, সেটা হচ্ছে পার্টিকুলার দিক বোঝাতে। যখন এরকম সব জায়গায় অন থাকবে সেটা পার্টিকুলার দিক অর্থে, তাহলে অন দ্য রাইট মানে ডান দিকে। অন এখানে যেমন অন ডিমান্ড চাওয়া মাত্রই বললাম, সেরকম অন দ্য রাইট মানে ডান দিকে। আর ইন দ্য রাইট মানে, রাইট মানে যেটা বলি রাইট এবং রং, সেই অর্থে ব্যবহার করা হয়। এখানে ইন দ্য রাইট মানে সঠিক, সঠিক অর্থে আমরা ইন দ্য রাইট ব্যবহার করি। নেক্সট অন দ্য নর্থ। অন দ্য নর্থ মানে ঠিক যেরকম ডান দিকে সেরকম এটা হচ্ছে উত্তর দিকে, উত্তর দিকে, অবশ্যই সীমানায়। যখন অন থাকবে তখন প্রভাব বিস্তার, আমি বলেছিলাম অন মানে কোনো কিছুর উপরে, তাহলে নর্থের উপরে মানে একদম নর্থের যে বর্ডার সেই পর্যন্ত। অন দ্য নর্থ একদম নর্থের সীমানায়। ইন দ্য নর্থ, ইন দ্য নর্থ মানে নর্থের সীমানার মধ্যে, এটা হচ্ছে ঠিক উত্তরে, এটা হচ্ছে সীমানা। ইন যেহেতু মধ্যে বোঝায়, সীমার মধ্যে। কোন সীমার মধ্যে? অবশ্যই নর্থের সীমার মধ্যে, মানে উত্তর দিকের মধ্যে। ইন দ্য নর্থ, অন দ্য নর্থ উত্তর দিকে একদম বর্ডারে। ইন দ্য নর্থ উত্তর দিকের মধ্যে। টু দ্য নর্থ উত্তরের বাইরে, বাইরে। আমরা টু বলেছিলাম সার্টেন একটা পজিশন, মানে এই যে ব্রেক লাইনটা, এই ব্রেক লাইনের ভিতরে থাকলে ইন, ব্রেক লাইনকে টাচ করে গেলে অন, টাচ করে বেরিয়ে যাচ্ছে টু, সীমানার বাইরে। তা টু দ্য নর্থ মানে হচ্ছে উত্তর সীমানার বাইরে। তো ফ্রেজগুলো তোমরা বুঝে গেলে, ফ্রেজার সেন্টেন্সগুলো ছিল, এগুলোকে তোমরা খুব সুন্দর সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে পারো। এরকম ধরনের আরও অনেকগুলো ফ্রেজ রয়েছে যেগুলোকে তোমাদের আমি পরের ক্লাসে দেবো। একটা ক্লাসে দিলে অ্যাকচুয়ালি অনেক বড় হয়ে যায়, তোমাদের দেখতে বিরক্তি লাগে, কারণ আমি জানি তোমরা শর্টস দেখবে, এরপরে সিনেমা দেখবে, তাই অল্প অল্প করে ছোট ছোট করে ভিডিও দেখবে, দেখতে ভালো লাগবে, ক্লাসগুলো মনেও থাকবে। আজকের ক্লাস এখানেই শেষ। লার্নিং দিস উইথ হিমাদ্রি স্যারের পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ।